আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ফিজিক্স আইসিটি ক্লাউড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম আহসান, প্রভাষক পদার্থবিজ্ঞান, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আজকে আমাদের নাম্বার সিস্টেমের উপরে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করব। ডেসিমাল সংখ্যা হতে কিভাবে আমরা বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি সেই বিষয়টি আলোচনা করব। আমাদের এই রূপান্তর আলোচনা করার আগে দুইটি বিষয় আমরা একটু জেনে নেই, দুইটি টার্ম। একটি হচ্ছে এমএসবি, আরেকটি হচ্ছে এলএসবি। এমএসবি এর পূর্ণ রূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি। আরেকটি টার্ম হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন এমএসবি মানে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বের অঙ্ক, আর এলএসবি মানে হচ্ছে কম গুরুত্বের অঙ্ক। ধরো 327 বা 327, এই সংখ্যাটির মধ্যে এমএসবি হচ্ছে 3, এলএসবি হচ্ছে 7। অর্থাৎ কোনো একটি সংখ্যার মধ্যে যে অঙ্কটির স্থানীয় মান সবচেয়ে বেশি সেই অঙ্কটিকে বলা হয় এমএসবি, আর যে অঙ্কটির স্থানীয় মান সবচেয়ে কম সেই অঙ্কটিকে বলা হয় এলএসবি। এখানে 327, এখানে 3 এর স্থানীয় মান হচ্ছে 300, আর 7 এর স্থানীয় মান হচ্ছে শুধুমাত্র 7। তাহলে এখানে এমএসবি হচ্ছে 3, এলএসবি হচ্ছে 7। যদিও সংখ্যাটির বাইরে 3 এর মান 7 অপেক্ষা ছোট, সংখ্যাটির বাইরে, বাট সংখ্যার ভেতরে 3 এর স্থানীয় মান 7 এর স্থানীয় মান অপেক্ষা বেশি। অর্থাৎ সবচেয়ে বেশি হচ্ছে 3 এর স্থানীয় মান এবং সবচেয়ে কম মান হচ্ছে 7 এর স্থানীয় মান। সেজন্য 3 এমএসবি আর 7 হচ্ছে এলএসবি। এখন আমরা ডেসিমেল সংখ্যাকেই কিভাবে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে নিতে পারি সেই নিয়মটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নেই, অক্টালে নেই, হেক্সাডেসিমেলে নেই, তিনটি ক্ষেত্রেই একই নিয়ম। আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। ধরো 125.25, এটি একটি ডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলে নিতে চাই। এখন এই সংখ্যাটিতে দুইটি অংশ রয়েছে। একটি হচ্ছে পূর্ণ অংশ, অর্থাৎ দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট, ইংরেজিতে বলা হয় রেডিক্স পয়েন্ট। এর বাম পাশে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে পূর্ণ অংশ, আর ডান পাশের অংশটি হচ্ছে ভগ্নাংশ। বাম পাশের অংশটি হচ্ছে পূর্ণ অংশ আর ডান পাশের অংশটি হচ্ছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশের ক্ষেত্রে এক নিয়ম, পূর্ণ অংশের ক্ষেত্রে এক নিয়ম। আমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি। পূর্ণাংশের ক্ষেত্রে আমি এগুলা নিয়মগুলো লিখছি না, তোমরা ইচ্ছে করলে পয়েন্ট আকারে লিখে নিতে পারো। প্রথম যে নিয়মটি আমরা সবসময় মাথায় রাখব, পূর্ণ অংশের ক্ষেত্রে যে ডেসিমেল সংখ্যাটিকে রূপান্তর করতে হবে সেই ডেসিমেল সংখ্যাটিকে ভাজ্য হিসেবে বিবেচনা করব। আবার রিপিট করতেছি, যে সংখ্যাটিকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে ওই ডেসিমেল সংখ্যাটিকে ভাজ্য হিসেবে বিবেচনা করতে হবে। প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, এক্ষেত্রে ভাজক হবে যে সংখ্যায় রূপান্তর করতে হবে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এক্ষেত্রে ভাজক হবে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তার মানে কি, আমরা যদি ডেসিমেল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে ভাজক হবে 2, অক্টালে রূপান্তর করতে চাইলে ভাজক হবে 8, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাইলে ভাজক হবে 60। ভাগ করলে, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যে ভাগশেষটি পাওয়া যাবে ওই ভাগশেষটিকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব
বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমেল হোক, ওই সংখ্যা পদ্ধতির জন্য সংরক্ষণ করতে হবে। তৃতীয় নিয়ম, আবার বলছি, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ পাওয়া যাবে তাকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির জন্য সংরক্ষণ করতে হবে। ভাগ করার পর যে ভাগফলটি পাওয়া যাবে সেই ভাগফলটি পরবর্তী ধাপে আবার ভাজ্য হিসেবে বিবেচনা করতে হবে। এখন এই ভাগ প্রক্রিয়া ভাগফলের ঘরে শূন্য হওয়ার আগ পর্যন্ত চলবে। ভাগফলের ঘরে যখন শূন্য হয়ে যাবে তখন এই প্রক্রিয়া স্টপ হয়ে যাবে। সর্বশেষে ভাগশেষগুলোকে সর্বশেষ ভাগশেষ থেকে সর্বপ্রথম ভাগশেষের দিকে যদি আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা সাজাই তাহলে আমরা কাঙ্ক্ষিত বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল সংখ্যাটি পেয়ে যাব। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা একটি উদাহরণ লক্ষ্য করি। আমরা এখানে 125 এই সংখ্যাটিকে রূপান্তর করতে যাচ্ছি, তাহলে নিয়ম অনুযায়ী এই সংখ্যাটি হবে ভাজ্য। আমরা যদি এখানে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে এখানে ভাজক হবে 2। ভাজ্যকে, দ্বিতীয় নিয়ম, ভাজ্যকে যদি আমরা ভাজক দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? ভাগফল পাবো, ভাগশেষ পাবো। তাহলে যে ভাগফলটি পাওয়া যাবে তাহলে এটাকে ভাগ করলে কত পাই? 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 62 হচ্ছে ভাগফল। আর ভাগশেষ হচ্ছে কত? 1। ভাগশেষটি সংরক্ষণ করব আমরা বাইনারি সংখ্যার জন্য। আর যে ভাগফলটি পাওয়া যাবে তাকে পুনরায় আমাদের কি করতে হবে? পুনরায় আবার ভাজক দিয়ে ভাগ করতে হবে। তাহলে আবার আমরা ভাগ করি, 3 দুগুণে 6। এই ক্ষেত্রে কোনো ভাগশেষ নেই। যদি ভাগশেষ না থাকে তাহলে ভাগশেষের ঘরে আমরা 0 লিখব। ভাজ্যকে আমরা পুনরায় আবার ভাগ করব, এখানে ভাগশেষ হচ্ছে 1। আবার ভাগ করব, 0 হওয়ার আগ পর্যন্ত এই ভাগ প্রক্রিয়া চলতে থাকবে। 14, ভাগশেষ 1, 3 দুগুণে 6, ভাগশেষ 1, 2 একে 2, ভাগশেষ 1, 2 শূন্য 0। এককে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 1। এখন সর্বশেষ যে ভাগশেষটি পাওয়া যাবে এখান থেকে সর্বপ্রথম ভাগশেষের দিকে সাজাতে হবে। সাজালে আমরা নির্ণয় বাইনারি সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 125 এই 10 দ্বারা বোঝাচ্ছে যে এই সংখ্যাটির বেস হচ্ছে 10। তাহলে যদি আমরা সাজাই 1 1 1 1 1 0 1 বাইনারি সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে আমরা ডেসিমেল সংখ্যাকে যদি অক্টাল বা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে একই রকমভাবে অক্টালে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ করতে হবে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে 16 দিয়ে ভাগ করতে হবে। প্রসেস একই রকম। ডেসিমেল ভগ্নাংশকে যদি আমরা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে যে ভগ্নাংশটিকে আমরা রূপান্তর করব সেই ভগ্নাংশটিকে আমাদের গুণ্য হিসেবে বিবেচনা করতে হবে। প্রথম নিয়মটা লিখে ফেলো, যে ভগ্নাংশটিকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলে রূপান্তর করব সেই ভগ্নাংশটিকে গুণ্য হিসেবে বিবেচনা করতে হবে। এবং গুণক হিসেবে আমরা ব্যবহার করব যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে গুণক হবে 2। যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে গুণক হবে 8। হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাইলে গুণক হবে 60। এখন এই গুণক দ্বারা গুণ করার পর যে গুণফলটি পাওয়া যাবে সেই গুণফলের শুধুমাত্র পূর্ণ অংশটিকে আমাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল নাম্বারের জন্য সংরক্ষণ করতে হবে। যে গুণফলটি পাওয়া যাবে সেই গুণফলের শুধুমাত্র
পূর্ণ অংশটিকে বাইনারি অবলিক অক্টাল অবলিক হেক্সাডেসিমাল সংখ্যার জন্য সংরক্ষণ করতে হবে। পুনরায় গুণফলের শুধুমাত্র ভগ্নাংশটিকে, পূর্ণ অংশকে না, গুণফলের শুধুমাত্র ভগ্নাংশটিকে পুনরায় গুণক দ্বারা, একই গুণক দ্বারা গুণ করতে হবে। এই গুণ প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত না গুণফলের ভগ্নাংশের গড়ে শূন্য হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। নিয়মগুলো আবার আমি রিপিট করতেছি। যে ভগ্নাংশটিকে বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে সেই ভগ্নাংশটিকে গুণ্য হিসেবে বিবেচনা করতে হবে। গুণক হবে যে পদ্ধতিতে নেওয়া হচ্ছে ওই পদ্ধতির বেস বা ভিত্তি। বাইনারিতে নিতে হলে 2 হবে গুণক, অক্টালে নিতে হলে 8 হবে গুণক, হেক্সায় নিতে হলে 16 হবে গুণক। গুণফল, যে গুণফল পাওয়া যাবে সেই গুণফলের পূর্ণ অংশটিকে আমরা বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমালের জন্য সংরক্ষণ করব এবং গুণফলের শুধুমাত্র ভগ্নাংশটিকে পুনরায় গুণক দ্বারা গুণ করতে হবে এবং এই একই প্রক্রিয়া গুণফলের ঘরে শূন্য হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকবে। তারপর প্রতি ক্ষেত্রে যে গুণফলের যে পূর্ণ অংশগুলো পাওয়া যাবে সেই পূর্ণ অংশগুলোকে উপর থেকে নিচ পর্যন্ত সাজালে এবং তার পূর্বে দশমিক চিহ্ন ব্যবহার করলে আমরা কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা একটা উদাহরণ খেয়াল করি। 0.25, এই সংখ্যার 0.25 হচ্ছে ভগ্নাংশ। আমরা এটিকে বাইনারিতে রূপান্তর করতে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে গুণ্য, আর বাইনারিতে রূপান্তর করতে চাইলে গুণক হবে 2। তাহলে 0.25কে 2 দ্বারা গুণ করলে আমরা কি পাই? 0.50। এখানে গুণফলে পূর্ণ অংশে কোনো পূর্ণ অঙ্ক নেই। যদি পূর্ণ অঙ্ক না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা শূন্য ব্যবহার করব। কি বলেছিলাম? যে পুনরায় গুণফলের ভগ্নাংশটিকে আবার গুণক দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এইখানে কাকে গুণ করব? 0.50কে। আমরা কত পাবো? তাহলে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তাহলে এখানেও গুণফলের দশমিক পরে 2 ঘর ব্যবহার করব। তাহলে এইখানে গুণফলটি কি হয়ে গেল? গুণফলের ভগ্নাংশটি কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। তাহলে আর পূর্ণ অংশতে কি আছে? 1 আছে। তাহলে এই ক্ষেত্রে আর আমার পুনরায় গুণের কাজটি করার প্রয়োজন নেই। আমরা কি বলেছিলাম? যে প্রতি ক্ষেত্রে যে গুণফল পাওয়া যাবে সেই গুণফলের পূর্ণ অংশকে উপর থেকে নিচ পর্যন্ত সাজালে, তাহলে সর্বপ্রথম পূর্ণ অংশ কত? 0, তারপরেরটা 1। উপর থেকে নিচ পর্যন্ত সাজালে এবং তার পূর্বে দশমিক চিহ্ন ব্যবহার করলে আমরা কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 0.25 = 0.01। তাহলে 125.25 সমান আমরা লিখতে পারি 125-এর বাইনারি হচ্ছে 11101। 0.25-এর বাইনারি হচ্ছে 0.01। দুটো একসাথে আমরা লিখলাম। তাহলে 125.25-এর আমরা বাইনারি সংখ্যাটি পেয়ে গেলাম। ঠিক একই নিয়মে আমরা এই 125.25কে আমরা অক্টাল ও হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। আমরা আগামী ক্লাসে আমরা বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল থেকে কীভাবে ডেসিমাল সংখ্যা পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।